যেদিন আমার বিয়ে হয় ওই দিন রাতেই আমি ওনাকে বলে দিই যে আমি অন্য কাউকে ভালোবাসি। উনি চুপ করে সোফায় বসে পড়েছিল। একটি বারও এসে বিছানায় আমার পাশে বসেনি, একবার জিজ্ঞেস করেনি তবে কেন তার ঘরের বউ হয়ে আসলাম। আমি আবার বলেছিলাম ঘুমের মাঝেও আমাকে টাচ করার চেষ্টা করবেন না। উনি মনে হয় কথাটিতে রেগে যান, উঠে এসে আমার সামনে দাঁড়ান। ওনার চোখগুলো লাল হয়ে আছে। আমি ভয় পেয়ে যাই। হঠাৎই উনি বিছানায় হাঁটু গেড়ে বসে বলতে শুরু করে, এই আপনি কি মনে করেছেন আমাকে? আমাকে কি মাতাল অভদ্র মনে হয়? ঘুমের মাঝেও যেন আপনাকে স্পর্শ না করি, এর মানে কি? আমি কি হিংস্র পশু যে রাতের আধারে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব? তারপর আরও কিছু কথা শুনিয়ে দিয়ে নিজের চোখ মুছতে মুছতে ঘর থেকেই বের হয়ে যায়। আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালা দিয়ে বারান্দার দিকে তাকাই। দেখি উনি নীরবে বসে আছেন আর একটু পরপর চোখ মুছতে ব্যস্ত। বিয়ে ঠিক হওয়ার পরে ভাবির মুখে শুনেছিলাম, ছেলেটা খুব ভালো অবন্তী, দেখো তোমাকে অনেক আগলে রাখবে, জীবনে অনেক সুখে থাকবে। তখন ভাবির কথাটা তেমন আমলে নেইনি, কিন্তু যখন ওনাকে কাঁদতে দেখি তখন ভাবতে থাকি একটা ছেলে মানুষও এভাবে কাঁদতে পারে। আমি যতটুকু জানতাম বিয়েটা ওনার মায়ের পছন্দেই হয়েছে। হয়তো ভাবছে আমার যে ওকে পছন্দ নয়, এটা যদি ওনার মা জানতে পারেন তবে খুব কষ্ট পাবেন। ওনার মা ক্যান্সারের সাথে লড়ছিল, কবে মারা যায় কোনো ঠিক নেই। তাই সব সময় আমাকে বলতো, আমাকে আপনার পছন্দ না এটা ঠিক আছে, তবে প্লিজ যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের খেয়াল রাখবেন, কখনো আমার মায়ের অযত্ন করবেন না। উনি কথাটা এত করুণভাবে বলেছিল যে আমার নিজেরই কান্না পাচ্ছিল। ওনার চোখেও বেদনার জল ঝলমল করছিল। চোখের পানি আড়াল করতে উনি আমার সামনে থেকে চলে যায়, আড়ালে গিয়ে চোখ মুছতে থাকেন। একদিন উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন। আমি তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম। উনি এত তাড়াতাড়ি দৌড়ে ঘরে ঢোকেন যে আমি আর ফোনটা রাখার সুযোগ পাইনি। উনি রুমে ঢুকেই আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যায়। তারপর স্ক্রিনে কল রানিং দেখে ফোনটা এত জোরে আছাড় দেন যে ডিসপ্লে গুঁড়ো হয়ে যায়। তারপর প্রচুর রাগে বলতে শুরু করেন, আপনার বাবা আপনাকে বিনা টাকায় বাড়িতে পাঠায়নি, দিনমোহরে 2 লাখ টাকা দিতে হয়েছে, বিয়ের গহনা আর অন্যান্য খরচ বাবদ 4 থেকে 5 লাখ টাকা খরচ হয়েছে। 10 বছর সব জমানো ভালোবাসা আর টাকা দিয়ে তারপর আপনাকে এই বাড়িতে এনেছিলাম। এর কোনো শুক্রিয়া আপনি আদায় করেছেন? কি চেয়েছিলাম আপনার কাছে? মহারণা টাকা পরিশোধ করার পর আপনার উপর আমার সম্পূর্ণ হক ছিল, তবুও এক মুহূর্তের জন্য আপনাকে স্পর্শ করিনি। বিয়ে করে আনার পর এবারে ছোট বড় সকল কাজগুলো করা আপনার দায়িত্ব ছিল, কিন্তু তাও কোনোদিন আপনাকে করতে বলিনি। শুধু বলেছিলাম মাকে একটু দেখে রাখবেন। আর মা 1 ঘন্টা আগে তার খারাপ লাগার কথাগুলো বলেছে আমাকে ফোন দিয়ে। আমি অফিস থেকে চলে আসছি, আর আপনি একটু পাশের রুমে গিয়েও দেখতে পারেনি আমার মা কেমন আছে। আর দেখতে হবে না আপনাকে, দিনমোহরের অর্ধেক টাকা ফিরে দিয়ে চলে যাবেন এখান থেকে, আপনাকে আমার আর প্রয়োজন নেই। তারপর উনি হন হন করে চলে যায়। আমি কখনো এত কষ্ট পাইনি ওনার কথায় যতটা কষ্ট পাই। আসলেই তো এই বাড়িতে আমার হাজারটা দায়িত্ব, আর আমি কি না ওনার একটা আবদার পূরণ করতে পারলাম না। আর কি যেন বলেছিল, 10টা বছরের জমানো ভালোবাসা। মানে কি আসলে যেদিন থেকে যৌবনে পদার্পণ করেন তখন থেকেই যে ব্যক্তি অনাগত স্ত্রীকে ভালোবাসতে পারেন, আমি কি না তাকে একটিবারের জন্য ভালোবাসতে পারিনি, তার একটা আবদারও পূরণ করতে পারিনি। ধপাস করে ফ্লোরে বসে পড়ি। আমার চোখ দিয়ে তখন অবিরাম পানি ঝরছিল। সেই প্রথম আমি মন ভরে কান্না করি। হঠাৎ করে মাইক্রোবাসের দরজা টানার আওয়াজে আমার হুঁশ ফেরে। তাড়াতাড়ি ঘর থেকে বের হই। দেখি উঠানে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে, আর উনি আম্মা শাশুড়ি মাকে কোলে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন। কি হয়েছে দেখার জন্য দৌড়ে যাই। দেখি আমার শাশুড়ির জ্ঞান নেই। বুঝতে আর বাকি রইল না যে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি ওনাকে কেবল বললাম আমিও যাব। কথাটা বলেই দৌড়ে রুমে চলে আসি। তাড়াতাড়ি বোরকাটা পরে রুম থেকে বের হই। আম্মাকে গাড়ির পেছনের বড় সিটটাতে লম্বা করে শোয়ানো হয়েছে, আর মাথাটা আমার স্বামীর উরুর রানের উপরে রাখা। আমিও গাড়িতে উঠতে পারি। গিয়ে ওনার পাশে বসে বলি, আপনি সামনে চলে যান, আম্মার মাথাটা আমার কোলে দিন। উনি কোনো কিছু না বলে আমার দিকে রক্তচোখে তাকান।
ওনার চাওয়াতে নিষেধ স্পষ্ট। বাধ্য হয়ে আমি পেছনের সিটে গিয়ে বসে পড়ি। আম্মাকে হাসপাতালের জরুরি বিভাগে ঢোকানো হয়, আর উনি পুরো বারান্দা জুড়ে পায়চারি করছেন। আমি বসে থাকতে পারছি না, কেননা উনি হাঁটছেন। এই অবস্থায় যদি আমি বসে বসে আরাম করি তবে উনি হয়তো আবারও কষ্ট পাবেন। আমি এগিয়ে গিয়ে ওনাকে বসতে বলি। এতে উনি বড় বড় চোখ করে আমার দিকে তাকান। আমি ভয়ে আর কিছু বলিনি, দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকি। উনি কিছুক্ষণ পরে লোহার লম্বা চেয়ারটাতে গিয়ে বসেন। আমি ওনার পাশে গিয়ে বসি। হাতটা এগিয়ে ওনার কাঁধে রাখতে মন চাইছে, কিন্তু ভয়ে এগোতে পারছিলাম না। মন চাইছিল ওনার বুকে মাথা রেখে অনেকক্ষণ কান্না করি। হয়তো উনি এতে কিছুটা ভরসা পাবেন আর আমারও একটু ভালো লাগবে, কিন্তু অতটা সাহস আমার তখন নেই। তবুও কাছুমাছু করে ওনার পাশে চেয়ারটাতে গিয়ে বসি। মনে মনে ভাবতে থাকি, আমার এহেন কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া অনেক জরুরি, কিন্তু হাসপাতালে তো আর পায়ে ধরে মাফ চাওয়া যায় না, আর স্বামীর কাছে স্ত্রী ক্ষমা চাইতে হলে পায়েও ধরতে হয় না। আলতো করে হাতটা ধরে দুফোঁটা চোখের জল ফেলাই যথেষ্ট, অথবা ছোট্ট বিড়াল ছানার মতো করে স্বামীর বুকে মুখ লুকিয়ে নিলেই হয়। হয়তো প্রথমে স্বামী স্ত্রীর দিকে একটু গরম নজরে তাকাবে, তবে তখন স্বামীর চোখের দিকে অসহায়ের মতো তাকালেই হয়ে যায়। একটা লম্বা সময় নিয়ে কোনো মেয়ে যদি তার প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকে, তবে সেই ছেলেটা যত রাগী হোক না কেন সে অবশ্যই গলে যাবে। অতঃপর শক্ত করে জড়িয়ে বুকের সাথে মিশিয়ে গেলেই সব শেষ। কিন্তু আমার ক্ষেত্রে মোটেই এমন সুযোগ ছিল না, কেননা ওনার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না। কোনো দিন একটু সময় নিয়ে ওনার সাথে কথাও বলিনি, তবে ভাবলাম একটু চেষ্টা করতে ক্ষতি কী। ওনার ডান হাতটা টেনে আমার দু হাতের মধ্যে নিলাম। উনি কিছুই বললেন না, এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারি চিন্তায় উনি এই বিষয়টি খেয়াল পর্যন্ত করেননি। আমি ওনার দৃষ্টি আমার দিকে ফেরাতে চেষ্টা করলাম। ওনার হাতটা শক্ত করে আমার দু হাতের তালুর মধ্যে নিলাম। তাতেও কোনো কাজ হয়নি দেখে আমি নিজেকে ওনার একদম কাছে নিয়ে গেলাম। ওনার কাঁধে মাথা রেখে ওনার বাহুটা জড়িয়ে ধরলাম। এবার উনি আমার দিকে তাকালো। আমিও ওনার চোখের দিকে তাকিয়ে নিজের ঠোঁটগুলো বারবার বাঁকাতে লাগলাম, আর ঘন ঘন ঢোক গিলতে গিলতে একটা করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কি ভাবলো জানি না, একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের পাতা দুটো এক করতেই কয়েকটি ফোঁটা জল গড়িয়ে পড়ল। উনি বাম হাতে চোখ মুছে নিয়ে আমার হাতের তালুর পিঠটা চেপে ধরে রাখলো। আমার কাছে তখন কেমন লাগছিল সেটা আমি আজও কল্পনা করতে পারি না। কোনো একটা অজানা অনুভূতি এসে গ্রাস করছিল আমাকে। ওটাই ছিল ওনার প্রথম স্পর্শ। প্রিয় মানুষটার কাছে প্রতিটা নারী হয়তো এমন একটা স্পর্শের আশায় থাকে, তবে আমাদের মধ্যে একে অপরের প্রিয় হওয়ার মতো কোনো সম্পর্কই তখন নেই। তাই ওই সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরক্ষণেই উনি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন, চেয়ার ছেড়ে উঠে সামনে চলে গেলেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়েছিলাম। উনি একবারের জন্য আর আমার দিকে ফিরে তাকাননি। একটু পর ডাক্তার রুম থেকে গোমরা মুখে বেরিয়ে আসে। আমার স্বামী দৌড়ে ওনার কাছে যান, উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ওনার দিকে। ওনার সেই করুণ দুচোখের দৃষ্টি আজও আমার চোখে ভেসে ওঠে। অতঃপর ডাক্তার ওনার কাঁধে হাত রেখে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কিছু একটা বলতে থাকে। আমি উঠে সেখানেই যাই শোনার জন্য, কিন্তু ডাক্তার যা বলল তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। ডাক্তার ওনার কাঁধে হাত রেখে বলেন, সরি স্যার, আপনার মায়ের লিভার ক্যান্সার হয়ে গেছে, হয়তোবা আর বেশি হলে 40 দিন বাঁচবে, পরীক্ষা করলে পুরো শিওর হওয়া যাবে। কথাটা শুনতেই আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, আর উনি যেন কাঁদতে ভুলে গেলেন। রোবটের মতো মেপে মেপে কয়েক কদম এগিয়ে এসে আবার চেয়ারটাতে বসেন। হাত দুটো কোনোই হাঁটুতে ভর দেওয়া, 10টা আঙ্গুল দিয়ে পুরো মুখটা আড়াল করে নীরবে কাঁদতে লাগলেন। আমি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, গিয়ে ওনার পাশে বসলাম। ওনার কাঁধে হাত দিয়ে বলতে লাগলাম, সরি, আই এম ভেরি সরি, প্লিজ প্লিজ। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে ওনার বাহু জড়িয়ে কাঁধে মাথা রাখলাম। উনি বলতে লাগলেন, কেন এমন হয় আমার সাথে সবসময়? কেনই বা এমন হবে? এই জীবনে কি কখনো সুখ পাবো না আমি? কেন এমন হয় বারবার? কেন?
বলতে বলতে উনি কান্নায় ভেঙে পড়েন। আমি ওনার মাথাটা আমার কাঁধে রেখে মাথায় হাত বুলাতে থাকি আর সান্ত্বনা দিয়ে বলতে থাকি, আমার কিচ্ছু হবে না, একদম চিন্তা করবেন না। হঠাৎ উনি আমাকে ধাক্কা দিয়ে উঠে পড়েন। আমিও এগিয়ে যাই ওনার সাথে সাথে। মায়ের জ্ঞান অনেক আগেই ফিরেছে, কিন্তু খুব শীঘ্রই পৃথিবীর মায়া ত্যাগ করবে হয়তো। তখন রাত প্রায় 10টা। আম্মাকে নিয়ে বাসায় আসতে আসতে প্রায় 11টা বাজে। উনি নিজ হাতে আম্মাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমার রুমে চলে আসে। রাত প্রায় 1টার দিকে আমার একবার ঘুম ভেঙে যায়, দেখি উনি সোফায় নেই, ঘরের দরজা খোলা। আমি উঠে গিয়ে ওনাকে খুঁজতে থাকি। অবশেষে ছাদে গিয়ে ওনাকে পাই, দেখি দেয়ালে ঠ্যাস দিয়ে বসে কাঁদছেন। আমি খুঁজে পাই না, উনি এত কাঁদেন কি করে? একটা ছেলে যে এত কাঁদতে পারে, ওনাকে না দেখলে বুঝতামই না। হয়তোবা ছেলেবেলাতেই বাবাকে হারিয়েছে, সারা জীবন সংগ্রাম করে আসছেন একা একা। জীবনের পথ চলাতে মা একমাত্র সঙ্গী ছিল, আর তিনিও ছেড়ে চলে যাবেন এই ভাবনায় এত কান্না। আমি ওনার পাশে গিয়ে বসতেই উনি কান্না থামিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর বলতে লাগলো, এত রাতে ছাদে আসছেন কেন? যান ঘরে গিয়ে ঘুমান। আমি কোনো কথা বলিনি, তাই উনিও আর কিছু বলল না, ওভাবেই বসে রইল। আমি ওনার দিকে আরেকটু এগিয়ে গেলাম, ওনার হাতটা জড়িয়ে ধরে মাথাটা ওনার কাঁধে রাখলাম, আর উনি সাথে সাথেই উঠে অন্যদিকে চলে গেল। আমি আবারও পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মন চাইছিল একবার ওনার বুকে মাথা রেখে চোখের জলে ওনার বুকটা ভিজিয়ে দিতে। এতে যদি উনি আমাকে ক্ষমা করেন, সেই ভাবনা থেকেই ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমাকে হালকা ধাক্কা দিলেন, আমি আরও জোরে জড়িয়ে ধরলাম। উনিও জোরে ধাক্কা মেরে আমাকে সরিয়ে দিলেন। আমি আবারও এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। উনি এবার আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হাত উঁচিয়ে আমাকে থাপ্পড় দিতে নেয়। আবার হাতটা গুটিয়ে নিয়ে সরি বলে চলে যায়। সিঁড়িঘরের কাছে গিয়ে দেয়ালে ধ্রিম করে একটা ঘুষি মারে। আমি বুঝতে পারি উনি আমাকে থাপ্পড় দিয়ে যেই রাগটা কমাতে চেয়েছিলেন, সেটা দেয়ালে ঘুষি দিয়ে কমানোর চেষ্টা করেছেন। আমি চাঁদের আলোতে খোলা ছাদে বসে কাঁদতে থাকি। একটু পর আবার ভয় লাগতে শুরু করে যে এত রাতে ছাদে একা, তাই ঘরে চলে যাই। এতক্ষণে উনি আবার ঘুমিয়ে পড়েছেন, সোফায় শুয়ে আসছেন একেবারে জড়সড় হয়ে। হয়তো শীত লাগছে। ঘরে একটাই কাঁথা, আর সেটা আমি দখল করে রেখেছি, তাই তিনি কাঁথা ছাড়াই ঘুমাচ্ছেন। আমি কাঁথা এনে ওনার উপরে দিতেই ঘুমের ঘোরে তা টেনে গায়ে জড়িয়ে নেয়। খুব নিষ্পাপ লাগছিল ওনাকে। সারাটা দিন কেমন জানি মায়া জমে গেছে ওনার প্রতি। সারাদিন কান্নাকাটির ফলে চোখটা ফুলে লাল হয়ে আছে। দেয়ালে ঘুষি দেওয়ার ফলে হাতটা কতটুকু ছিলে গেছে। আমার রুমে ফার্স্ট এইড বক্স ছিল, আমি সেখান থেকে একটু ভায়োডিন নিয়ে তুলো দিয়ে হাতে ঘষতেই উনি নড়ে উঠলেন, কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে আছেন, তাই পুরোপুরি উঠলেন না। কাজ শেষে আমি ওনার কপালে একটা চুমু দিয়ে গিয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাই। রান্না প্রায় শেষ, তখন শাশুড়ি আম্মা রান্নাঘরে আসেন। রান্না কতটুকু হয়েছে দেখে আমাকে রান্না শেষ হলে ওনার ঘরে যাওয়ার কথা বলে চলে যান। রান্না শেষ করে শাশুড়ির রুমে যাই। উনি আমার হাত ধরে নিজের পাশে বিছানায় বসান আর এক নাগাড়ে বলতে শুরু করেন, অবন্তিমা রে, আমি কি আর বাঁচবো না রে? আমার তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না। জানিস রে মা, ছেলে সেই ছোট্টবেলাতে বাবাকে হারায়। জানিস, সেই অল্প বয়সেই কষ্ট করে কাজ করে আবারও পড়ালেখাও করে। আমাকে লোকে কত জোর করে বিয়ে দেওয়ার জন্য আমি না করে দিই। ছেলেটাকে নিয়েই বেঁচে থাকি। ছেলেটা আমার আদরের চেয়ে কষ্টই বেশি পাইছে। বাপ মরার পরে এলাকার লোকের আদরও পায় না, আবার আমার বাপের বাড়ির আদরও পাই নাই। তারপরও কোনোদিন বলে নাই আমি কষ্টে আছি। আমি যখন যা চাইছি তাই দিয়েছে। যেদিন তোকে দেখতে যাই অনেক ভালো লাগে তোকে। ছেলেটা একবারও বলেনি আমি আগে দেখে তারপর আমার মত জানাবো। শুধু বলেছিল, মা তুমি যা ভালো বোঝো তাই করো, আমার কিচ্ছু বলার নেই। তারপর তো তুই এ বাড়ির বউ হয়ে আসলি। আমি তোকে তুই তুই করে বলি, তাই রাগ করিস না আবার। তুই তো আমার মেয়ের মতন। আমার ছেলেটাকে একটু দেখে রাখিস, কোনো সময় কষ্ট দিস না রে মা। ছেলেটা আমার জীবনেও আদর পাইনি, তুই একটু আদর দিয়ে আগলিয়ে রাখিস। দেখবি তোকে মাথায় তুলে রাখবে। আমার জন্য কাঁদিস না। আমি তো বুড়ো হইয়া গেছি, বুড়ো মানুষ তো মরণ লাগবেই।
কত জোয়ান মানুষই মইরা যায়। আমি ওনার হাজারটা কথার বিপরীতে কি বলবো কোনো ভাষা পাইনি সেদিন। ওনাকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকি। আমি আমার নিজের মাকেও কোনোদিন এত আপন করে পেয়েছি কিনা জানি না। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, থাকলি মাইয়া, কান্দোস কেন? বইরা মানুষের লাইগা কাঁদলেই কি হইব? তুই খালি আমার পোলাডারে দেখা রাখিস। তারপর আমার কপালে একটা চুমু দিয়ে দেয়। তার বদলে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরি। নিজের মায়ের থেকেও বেশি আপন তখন ওনাকে মনে হচ্ছিল। সেদিনের পর থেকে আমার স্বামীকে সব সময় মনমরা দেখতাম। এর কিছুদিন পর আমার স্বামী আমাকে একটা ফোন কিনে দেয়। আমি আবার আমার সেই পুরনো সিমটা ইউজ করা শুরু করি। একদিন আমার বয়ফ্রেন্ড আমাকে রাতের বেলায় কল দেয় আর নানান কথা বলা শুরু করে। কবে স্বামীকে ডিভোর্স দেব, এতদিন কেন ফোন দেইনি, কেন ফোন অফ ছিল, দুনিয়ার সব কথা। আমি আবারও আমার বর্তমানকে ভুলে ওর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ি। আবার তার কথা ভাবতে থাকি। প্রায় আধা ঘন্টা কথা বলার পর হঠাৎ ঘরে কারো আসার শব্দ পাই। আমি ফোনটা লুকিয়ে পেছনের দিকে ঘুরতেই দেখি আমার স্বামী অফিস থেকে ফিরেছে। উনি আমার ফোনে কথা বলার ব্যাপারটা দেখে ফেলে, কিন্তু কোনো রিয়্যাক্ট না দেখিয়ে শুধু কাপড় চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে যায়। আমি আবারও তার সাথে নিয়মিত কথা বলতে থাকি। আমার বয়ফ্রেন্ডের প্রতি আবার মায়া বেড়ে যায়, কেননা এমনিতেই আমাদের রিলেশন সে কলেজ লাইফ থেকে প্রায় 3 বছরের। আমি ফোনে কথা বলার সময় প্রায় দেখে ফেলতো, কিন্তু কিছু বলতো না। এভাবে প্রায় 20 দিন চলে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উনি উঠেছেন। হঠাৎই আম্মা কেমন যেন করতে থাকে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলে দেয়, বাড়িতে নিয়ে যান, ওনার সময় একদম শেষ হয়ে আসছে। যা চাই নিয়মিত দিয়েন, হয়তোবা 2-1 দিন আছে। ওই দিন দুপুরে বাড়ি চলে আসার পর থেকে আমি ওনাকে আর ঠিকমতো খেতে দেখিনি। সারাক্ষণ মুখ ভার করে রাখতো, ঠিকমতো কথাও বলতো না। ওই দিন রাতে শাশুড়ি আমাকে ডেকে বলে, অবন্তিমা রে, এদিকে আয় তো, শোন তোকে কয়টা কথা বলি। আমি বললাম, আম্মা বলেন, কি বলবেন। উনি বলতে শুরু করেন, শোন মা, তোকে আমার পছন্দেই বিয়ে করিয়েছি, এটা তুই মনে হয় জানিস। তারপরও আবার বলি শোন, আমি আমার ছেলের কাছে এখনো পর্যন্ত যা চাইছি ও সবটুকু চেষ্টা করে তা জোগাড় করে দিয়েছে। কখনো আমাকে অভাব ছুটে দেয়নি। আমি তো তাকে কিছুই দিতে যেতে পারছি না রে। অতঃপর আমার শাশুড়ি যা বলে তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। শাশুড়ির কথা শুনে আমার হাত পা হিম হয়ে যায়। হতভম্ব হয়ে গুটি গুটি হয়ে বসে দেখি খাটের এক কোণে। আমার শাশুড়িও কি তবে আমার ব্যাপারে সব জানে? আমার শাশুড়ি না থেমে আবারও বলতে থাকে, শোন মা, পৃথিবীতে যে যা চায় তা কি কখনো পায়? অনেক সময় পায় না। আমার ছেলেটা সব সময় খালি আদর ভালোবাসা খুঁজতো। বড় হয়েও আমার পায়ে মাথা রাইখা, জানিস, ওর জমানো টাকা দিয়ে এটা ওটা কিনে লুইকা রেখে দিত, কিন্তু আমি ঠিকই দেখে ফেলতাম। আর ওই জিনিসগুলো আর কারণ না, হবু বইয়ের জন্য হয়তো রাখতো। ওর তো আর কোনো বোন নেই, তা আমি ঠিকই বুঝতাম। তুই ওর ঘরের আলমারির পশ্চিম পাশের ডয়ারটা খুলে দেখিস, অনেক কিছু কিনে জমিয়েছে তার জন্য। দেখ, আমি ঠিকই বুঝেছি হয়তো আজ রাতটাই আমার শেষ। তারপর এই বাড়িতে তুই আরো কত ভাবতাম 2-1টা নাতি নাতনি থাকবে, বাড়িতে ঘরগুলো আবার ভরে যাবে। কিন্তু দেখ, তা দেখার কপাল আমার নেই। আর এই জীবনে কষ্ট করছি মনে হলেও আবার বুঝি যে ছেলেটা আমারে কোনো কষ্টে রাখে নাই। কিন্তু আমি পারলাম না রে, আমি পারলাম না ছেলেটার একটু সুখে রাখতে যেতে। পোলাটা আমার রাইতে ছাদে ওইটা একলা একলা কাঁদে। আমি দেখেও লুক্কা যাই যেন আমার না দেখে। ও যদি জানতে পারে যে আমি তোদের এই ব্যাপারটা জানি, তাহলে কষ্ট পাবে। তোরে আর কোনো কিছু কমু না, আমারে মাপ কইরা দিস। আমি না বুঝাই তোর এই বাড়ির বউ বানাইয়া আনছি। এখন যা, গিয়ে ঘুমা। আমি শেষবারের মতন আজকে একটু ঘুমাই। তুই পারলে আমার একটু অজুর পানি আইনা দিস, নামাজ পড়িরা ঘুমাই, যদি সকালে সুযোগ না পাই। আমি এতটাই পাষাণ হয়ে গিয়েছিলাম যে ওই দিন শাশুড়ির পা ধরে মাফও চাই নাই। অজুর মগটা হাতে নিয়ে ঘর থেকে বের হতেই দেখি আমার স্বামী শাশুড়ির ঘরের বারান্দা থেকে উল্টো দিকে হাঁটছেন।
তার মানে উনি এতক্ষণ সব শুনেছে। শাশুড়িকে অজুর পানি এনে দিয়ে আমি আমার ঘরে চলে আসি। উনিও একটু পরে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে উঠে শাশুড়ির ঘরে যাই, দেখি উনি অনেকক্ষণ আগেই উঠেছেন ঘুম থেকে। নামাজ শেষ করে তাসবিহ হাতে বসে আছেন। আমি জিজ্ঞেস করি, আম্মা কিছু খাবেন এখন? চা বানিয়ে দেব? উনি আমাকে না করে দেন। আমিও নামাজ শেষ করে রান্নায় ব্যস্ত হয়ে পড়ি। আমার স্বামী ওই দিন অফিসে যায়নি, ঘরেই থাকেন। একটু পর পর শাশুড়ির খেয়াল করছেন, খোঁজ নিচ্ছেন। দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে থাকি, কখন ঘুমিয়ে যাই বুঝতেই পারি না। ফোনের আওয়াজে ঘুম থেকে উঠে পড়ি, দেখি আমার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে। আমি কেন জানি তখন কথা বলতে সংকোচ বোধ করি, তবুও কথা বলি অনেকক্ষণ। সে আবারও আমাকে ডিভোর্সের ব্যাপারটার কথা বলে। আমি ঘোরের মধ্যেই বলে ফেলি আমার শাশুড়ি হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, শাশুড়ির মৃত্যুর পরেই ডিভোর্স হয়ে যাবে। তারপর যথারীতি অন্য কথা বলতে থাকি। হঠাৎই আমি আমার স্বামীর চিৎকার শুনতে পাই। আমি ফোন ফেলে রেখে দৌড়ে বাইরে যাই, দেখি উনি শাশুড়ির ঘরে। আমি ঘরে ঢুকতে যা দেখি তাতে আমার শিরা উপশিরা হিম হয়ে যায়, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। আমার স্বামী শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদছেন। আমার শাশুড়ি তখন আর পৃথিবীতে নেই। আমি ঘর থেকে বের হয়ে আসি। আমার কানে একটা কথাই বারবার বাজতে থাকে, তুই তো আমার মেয়ের মতোই। আর কোনো দিন কেউ হয়তো আমাকে এত আপন করে নেবে না। ভাবতেই চোখ বেয়ে পানি ঝরতে থাকে। রুমে এসে বাড়িতে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে আমার ভাবিকে শাশুড়ির মৃত্যুর কথা বলি। প্রায় ঘন্টা দুয়েক পরেই আমার বাবার বাড়ির অনেকে চলে আসে। আব্বু আমার স্বামীকে সান্ত্বনা দিতে থাকেন, আর উনি কেবল অসহায়ের মতো এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন শাশুড়ির লাশের দিকে। আসরের নামাজের পরে জানাজা হয়। শাশুড়িকে দাফন করে এসে উনি সোজা শাশুড়ির রুমে চলে যায়, আবার কান্নাকাটি শুরু করে দেন। আমি কি করব কিছুই মাথায় আসছিল না। শেষে আমার ভাবি আমাকে তাগাদা দেয় যেন আমি গিয়ে স্বামীকে সান্ত্বনা দিই। আমি তাদেরকে দেখানোর জন্য একটু এগিয়ে গিয়ে ওনাকে কাঁদতে বারণ করি। রাতের আগেই আমার বাড়ির সবাই চলে যায়। রাতে 10টার দিকে আমার স্বামী ছাদে একা বসে আছেন আর আমি ঘরে। তখনই আমার বয়ফ্রেন্ডের ফোন আসে। ওকে শাশুড়ির মৃত্যুর কথা বলতে এসে খুশি হয়, কিন্তু ব্যাপারটা আমার খুব খারাপ লাগে। একটা মানুষের মৃত্যুতে কি খুশি হওয়া যায়? আমি তাকে বকা দিলে সে উল্টো আমাকে নানান কথা বলতে থাকে, নানান কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। আমি আর বেশি কথা না বাড়িয়ে ওকে আশ্বাস দেই যে খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। সে যেন তার বাড়িতে বিয়ের জন্য আলাপ করে। শাশুড়ির মৃত্যুর প্রায় 10 দিন হয়ে যায়। আমরা তেমন কোনো কথা বলি না, একসাথে খেতেও বসি না। 11 দিনের দিন আমার হঠাৎ শাশুড়ির কথাগুলো মনে পড়ে। উনি তো আমায় বলেছিল আলমারিতে অনেকগুলো জিনিস আছে আমার জন্য। আমি ওনার প্যান্টের পকেট থেকে চাবি নিয়ে ওই ড্রয়ারটা খুলি, দেখি পশ্চিম পাশের ড্রয়ার পুরোটা ঠাসাঠাসি ভর্তি। অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আর কিছু 3 পিসের কাপড়, খুব সুন্দর ডিজাইন করা, অনেকগুলো গহনা আর সুন্দর একজোড়া পাইল এবং একটা সোনালি রঙের ঘড়ি। আমি ড্রয়ারটা বিছানায় নামিয়ে সবগুলো জিনিস নাড়িয়ে দেখতে থাকি। পাইল জোড়া খুব পছন্দ হতেই তখনই আমার পায়ে পড়ে নিই। তারপর আবার সবগুলো জিনিস গুছিয়ে রাখতে যাই। তখন পায়েলের ঝুনঝুন শব্দ পেয়ে উনি ঘরে চলে আসেন। এসে আমাকে বকাঝকা শুরু করে দেন। আপনি কোন সাহসে আমার ড্রয়ারে হাত দিয়েছেন? আপনাকে কে অনুমতি দিয়েছে? আপনি কি একবার আমাকে জিজ্ঞেস করেছেন? বলেই সামনে এসে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আজ পর্যন্ত কখনো আমার সাথে এমন করেনি, অথচ ওই দিন আমাকে থাপ্পড় দেওয়ার মানেটা আমি আজও বুঝিনি। কিন্তু থাপ্পড় খেয়ে আমার মাথায় রাগ উঠে যায়। আমি উল্টো ওনাকে ঝাড়তে শুরু করি। আপনি কোন সাহসে আমার গায়ে হাত তুললেন? আপনি কি ভাবছেন আমি কিছুই বলবো না? আমাকে আর 8-10টা মেয়ের মতো ভাববেন না। উনিও বলতে শুরু করেন, তোকে কি ভাববো? আর তুই 8-10টা মেয়ের মতো হবি কেন? তুই যে কেমন মেয়ে আমি তা ভালো করে বুঝতে পেরেছি। আমিও রাগের মাথায় বলতে শুরু করি, হইছে, আর বলতে হবে না। আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করেন এবার। আমি আর আপনার সাথে থাকতে পারবো না। ওনার মুখটা শুকিয়ে যায়, তারপর একটু নিচু গলায় উত্তর দেয়, তোর ভালো না লাগলে তুই চলে যা। আমি কেন একবারে ডিভোর্স দিতে যাব? যা, এখনই চলে যা। দেখ তোর কোন দরদি তোকে নেয়। আমিও আর দেরি করিনি, তখনই নিজের বাড়ি চলে যাই। ওই দিনের সে ভুলের মাসুল কি হবে তা আমি আন্দাজও করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে
আমার সব বুঝে আসতে থাকে। কিছুদিন পর আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসে, আর সেই লেটারটা সবার আগে আমার বাবার হাতে পড়ে। বাবার হাতে চিঠিটা আসতেই যা বলেন তা ছিল আমার কল্পনার বাহিরে। ডিভোর্স লেটারটা বাবার হাতে পড়তেই বাবা আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, এসব কি? মা মরছে এখনো 15 দিন হয় নাই, এর আগেই তোরে ডিভোর্স দিছে? ও ভাবছেটা কি? আমার আগেই সন্দেহ ছিল। খালি ওর মা যখন আইসা বিয়ে ঠিক করে গেছে, তোর মা তো খালি লাফাইতাছে পোলা ভালো কইয়া। এখন যে তোর জীবনটাই নষ্ট কইরা দিল। ততক্ষণে আমার ভাবি রান্নাঘর থেকে দৌড়ে আসে, এসে বলতে থাকে, পোলাটা এত ভালো ভাবছিলাম, আর তার ভেতরে ভেতরে এই মার পছন্দে বিয়া কইরে এখন মা মরতেই ডিভোর্স দিয়া দিছে। এতক্ষণে বুঝলাম, তাহলে মনে হয় মারে খুশি করার লাগেই বিয়ে করছিল। এখন মা মইরা গেছে গা, আর বউ ডিভোর্স দিয়া দিচ্ছে। আমি শুধুই অভিনয়ের কান্না করতে থাকি। ভাবি আমার মাথায় হাত দিয়ে বলতে থাকে, কান্দিস না, আমরা আসি না, কানতে হইবে না তোর, আমরাই তোরে দেখা রাখবো। আমি শুধুই অভিনয়ের কান্নাকাটি করে নিজের ঘরে এসে দরজা দিয়ে বসে থাকি আর ভাবতে থাকি, সব কিছু তো আমার কারণেই হয়েছে, সব দোষ আমার, ওনার তো কোনো দোষ নেই। আমার পরিবারের সবার কাছে উনি এত প্রিয় ছিল, আর আজকে সবাই ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করছে। সব কিছুতে তো আমারই দোষ। এখন যদি গিয়ে আমি আমার দোষের কথা বলি, আব্বা আমাকে আস্ত রাখবেন না। আমি ওই দিন রাতে বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে ডিভোর্সের কথা জানাতেই ও যেন চমকে ওঠে আর বলতে থাকে, কি বলো এইসব? ফাজলামো বন্ধ করো, ডিভোর্স দিয়েছে বললেই হয়ে গেল? আমি বলি, হ্যাঁ, দেনমোহরের সব টাকা আগেই পরিশোধ করা ছিল, বিয়ের দিনই দিয়ে দিয়েছিল, তাই সমস্যা হয় নাই। তবে এখন কি করব? তুমি এবার তোমার বাসায় জানাও। সে উত্তর দেয়, কি বলছো তুমি? বাসায় জানালেই হবে নাকি? আমার বাড়িতে রাজি হবে না? আর তাছাড়া ডিভোর্সি মেয়ে কি ভালো? কি বলতে চাও তুমি? ডিভোর্সি মেয়ে ভালো না মানে? আমি কি করেছি? তোমার কথাই তো আমি আমার স্বামীর সংসার ছেড়ে আসছি। এবার তুমি তোমার বাড়িতে জানাও। এটা কোনো দিনই সম্ভব না, আমি পারবো না। আর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে পালিয়ে বিয়ে করতে হবে। পালিয়ে বিয়ে করব কেন? এতদিন তো আমাকে জ্বালিয়ে মারছো, খালি ডিভোর্স আর ডিভোর্স। এখন এই কথা বলতেছো কেন? আমি অত কিছু বুঝি না। তুমি কবে আমাকে বিয়ে করবে সেটা বলো। ইসলামী শরীয়ত তো বলে মেয়েদের ডিভোর্স হলে 4 মাস ইদ্যত পালন করতে হয়। ওই কয়টা দিন আগে শেষ হোক, তারপর বলি। আমার সেটা প্রয়োজন নেই, ওটা প্রেগনেন্সি শিওর হওয়ার জন্য। আর আমাদের এমন কোনো সম্পর্কই ছিল না যে আমার বাবু হওয়ার সম্ভাবনা থাকে। তুমি বললেই হলো, এমন কি শিওর আছে? একসাথে 2 মাস থাকছো, কত কিছুই তো হতে পারে। কি বলতে চাও তুমি? তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আর আমি না করার পরেও তুমি এ কথাটা কিভাবে বলতে পারলে? বলতে পারলাম কি? আবার তুমি কি দুধে ধোয়া তুলসী পাতা নাকি? না মহামনীষী যে তোমার কথা বিশ্বাসই করতে হবে? এই 3 বছরে তুমি আমাকে এতটুকু চিনছো? আমাকে এত অবিশ্বাস হলো তোমার? নাকি আমাকে বিয়ে করার ইচ্ছে নেই তোমার? আমি জানি না, আমি বাড়িতে কোনোদিনই তোমার কথা বলতে পারবো না। যদি পালিয়ে যেতে পারো তবেই আমি রাজি আছি। আমি পুরো উত্তাল সাগরের মাঝে পড়ে যাই, কোন দিকে যাব কোনো কিছু মাথায় আসে না। এখন যদি পালিয়ে না যাই তবে ও আমাকে বিয়ে করবে না, আবার পালিয়ে গেলে আমার বাবার সব মান সম্মান ধুলোয় মিশে যাবে, সবাই টিটকিরি করবে। তারপরও আমি বাধ্য হয়ে ওকে বলি যে হ্যাঁ, আমি পালিয়ে যেতে রাজি আছি। এখন বলো কবে বিয়ে করবে? সেটা আমি কি বলবো, তুমি ঠিক করো। আর টাকা ম্যানেজ হলে তারপর আমাকে বলবে। টাকা ম্যানেজ হলে মানে? টাকা কি আমি দেব নাকি? টাকা আমি কোথায় পাবো? টাকা কোথায় পাবে মানে? দেনমোহরের টাকা কি হয়েছে? দেনমোহরের টাকা উনি বিয়ের সময় পুরোটা দিয়ে দিয়েছিল, ওটা আব্বুর কাছ থেকে আমি নিতে পারবো না। নিতে না পারলে বিয়ে হবে কি করে? আমি একটা টাকাও খরচ করতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই। কি বলছো তুমি এইসব? তোমার কাছে যদি বিয়ে করার মতো টাকাই না থাকে, আবার বাড়িতেও জানাতে না পারো, তবে আমার সংসার ভাঙলে কেন? আমি তো ভেবেছিলাম দেনমোহরে 2-3 লক্ষ টাকা পাবে, ওইগুলো দিয়েই হবে। তুমি ইদ্যত পালনের কথা জানো, তবে এটা জানো না
স্ত্রী নিজের ডিভোর্স দিলে ওটা খোলা তালাক বলে। এতে স্বামীর টাকা দিতে হয় না, উল্টো স্বামীকে টাকা দিয়ে ওই তালাক নিতে হয়। তুমি কেন তবে শুধু শুধু আমার সংসার ভাঙলে? দেখো, যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার চলে যাও। আমার তোমাকে বিয়ে করা সম্ভব না। সম্ভব না মানে? তুমি কি আমাকে ভালোবাসো না? যদি আমাকে বিয়েই না করো তবে আমার সাথে রিলেশন করলে কেন? তোমার বিয়ের আগে হলে হয়তো বাড়িতে বলতে পারতাম। এখন তুমি একটা ডিভোর্সি মহিলা। ডিভোর্সি মহিলাকে বিয়ে কোনো পরিবারই মেনে নেবে না। আর আমি ভাবছিলাম তুমি দেনমোহরের টাকা পাবে, সেটা দিয়ে না হয় বিয়ে করে নিব। পরে 2-1 বছর পরে বাড়িতে আসলে ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তুমি টাকা দিতে পারবে না, তাই আমিও বিয়ে করতে পারবো না। আর আমি তোমাকে আজ থেকে ভালোবাসি না। আমাকে আর ফোন দিবে না। এটা বলেই সে ফোন কেটে দেয়। আমি ফোন দিলে আর রিসিভ করে না। আমি কার জন্য সব ছেড়ে চলে আসলাম? আজ সে আমাকে এই কথা বলছে। কার জন্য আমি এত কিছু করলাম? আমি এখন কোন দিকে যাব? আমি আমার বাবা মাকে কি বলবো? আর যদি আমি আবার আমার স্বামীর কাছে ফিরে যাই তবে ওনার সামনে আমি কোন মুখে দাঁড়াবো? কী বা জবাব দেব ওনার কথার? আমার চারদিক অন্ধকার হয়ে আসে। এত কিছু চাপ সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি আমার পাশে আমার মা আর ভাবি বসা। ওনারা আমার অজ্ঞান হওয়াটাতে সেইভাবেই দেখে, যেভাবে 8-10টা নববিবাহিত মেয়ের মাথা ঘুরে পড়ে যাওয়া আর অজ্ঞান হয়ে যাওয়াটাকে দেখে। মানে আমি প্রেগনেন্সির কথা বলতেছি আর কি। কিন্তু আমি তো জানি যে আসলে কি হয়েছে। আম্মু চলে গেলে আমি ভাবিকে বলি যে, ভাবি, তোমরা যা ভাবছো আসলে তা না। আমার অনেক টেনশন হচ্ছিল, তার ফলে এমনটা হয়েছে। আর আমার প্রেগনেন্ট হওয়ার সুযোগ নেই। ওনার সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না। কি বলছো তুমি এসব? ও তোমাকে প্রথম থেকেই মেনে নেয়নি? তুমি আমাদের বলনি কেন? আমি কি বলবো ভেবে পাই না, কারণ উনি তো আমাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়নি। আমার জন্যই তো এইসব হলো। তাই আমি আর কোনো উত্তর দিতে পারিনি। শুধু বলি, ভাবি বাদ দিন ওইসব, আর বলবেন না। ভাবিও আর কিছু বলে না, চলে যায়। পরদিন আমি আবার আমার বয়ফ্রেন্ডকে ফোন দিই। তখনও আমাকে যেই কথাগুলো বলে তা শুনে আমার মনে হয় এক্ষুনি আমার পায়ের নিচের মাটি সরে যাক। আমার আর এই পৃথিবীতে থাকার প্রয়োজন নেই। যাকে এত বছর ধরে ভালোবাসি, যার মায়ায় আমি স্বামীর সংসার ছেড়ে চলে এসেছি, যার জন্য আমার স্বামীর মনে কষ্ট দিয়েছি, আমার অসুস্থ শাশুড়িকে মনে কষ্ট নিয়ে পৃথিবী ত্যাগ করতে হয়েছে, সে কিনা আজকে বলল আমি কেবল তোমার টাকাগুলোর জন্যই বিয়ে করতে চেয়েছিলাম। এখন তুমি নাকি টাকাই খরচ করতে পারবে না। আমি অত টাকা কোথাও পাবো না, আর বিয়েও করতে পারবো না। আর বাড়িতে আমি একজন অবিবাহিত ছেলে। যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ের কথা বলি, তবে আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করতে পারেন। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আর ভালোবাসি না। আমাকে আর দ্বিতীয়বার কল দিবে না। আমি কার জন্য এত কিছু করলাম? কার জন্য সব কিছু ছেড়ে চলে আসলাম? আমার আর কিছুই ভালো লাগতো না। আমার বাড়িতে প্রতিনিয়ত আমার স্বামীকে নানান কথা বলতে থাকে। আগে সহ্য হলেও পরে আর আমার ওই কথাগুলো সহ্য হয় না। উনি কেন এত কথা শুনবেন? ওনার তো কোনো দোষ ছিল না, ওনার মাঝে তো কোনো কিছুরই কমতি ছিল না। আমি তো ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়েছি। কেন করলাম আমি এইসব? কেন একটা বারের জন্য আমি ওনার কথা ভাবলাম না? আমি এতটাই স্বার্থপর হয়ে গেলাম। উনি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবেন? আর কি কোনো সুযোগ আছে আমার ওনার কাছ থেকে ক্ষমা নেওয়ার? এমন হাজারটা প্রশ্ন আমাকে প্রতিনিয়ত তাড়া করতে থাকে। বিবেকের ছুঁড়ে দেওয়া প্রতিটা গভীর প্রশ্ন আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করতে থাকে। আমার মন চায় যদি একটিবারের জন্য হলেও ওনাকে শক্ত করে জড়িয়ে ধরতে পারতাম, চোখের পানিতে ওনার বুকটা ভিজিয়ে দিতে পারতাম, হয়তো বা উনিও আমাকে জড়িয়ে বলতো, আর কাঁদতে হবে না, ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, কথা দে আর কখনো ছেড়ে যাবি না। আমি তখন ওনার বুকে মুখ লুকিয়ে বলতাম, এ জীবনে যত দিন আছে কখন আর ছেড়ে যাব না, শুধু একটি বার আপনার বুকে ঠাঁই দিবেন আমায়। কিন্তু এই কথাগুলোকে কেবল কল্পনায় জায়গায় দেওয়া যায়, বাস্তবতা অনেক ভিন্ন।
আমি কি কখনো ওনার সামনে দাঁড়াতে পারবো? ওনার চোখে চোখ রাখতে পারবো? ওনার বুকে মাথা রাখতে পারবো? শক্ত করে একবার জড়িয়ে ধরতে পারবো? জানি না কখনো সম্ভব হবে কি না। আমি পারবো না, আমি হয়তো পারবো না। তবে আজ কেন জানি মনে হচ্ছিল, হ্যাঁ, আমি ওনাকে খুব করে ভালোবেসে ফেলেছিলাম। ওই পুরনো সিম কার্ড, সেই 3 বছরের মায়া আমাকে শেষ করে দিয়েছে, আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছে। এসব ভাবছিলাম ঠান্ডা ফ্লোরে বসে। কাঁদতে ও শরীরের অনেক শক্তি ব্যয় হয়, তাই খুব ক্লান্ত লাগছিল। একটু ঘুমালে মনে হয় ভালো হতো। এই ভেবে ফ্লোর থেকে উঠে বিছানার কাছে যেতেই ঝুনঝুন শব্দ আমার কানে বাজতে থাকে। হ্যাঁ, ওই দিন আসার সময় পাইলগুলো রেখে আসেনি। উনিও আমাকে বারণ করেনি, হয়তো বা ভালোবাসতেন বলেই কিছু বলেননি, নতুবা আমার সাথে আর কথা বলার কোনো রুচি হয়নি। তাই আমারও আর রাগের সময় খেয়াল হয়নি। বিছানায় বসে এক নজরে তাকিয়েছিলাম পাইলগুলোর দিকে। রেডিমেড জিনিস নয়, অর্ডার দিয়ে বানানো। একটা পাইল খুলে প্রতিটা অংশ ভালোভাবে খুঁটিয়ে দেখছিলাম। খোদাই করে খুব সুন্দর করে লেখা ছিল এ, আবার একটু দূরে লেখা আই, একটু উঁচু করে আঁকা লাভ, তারপর ইউ। এই ছোট ছোট সংক্ষিপ্ত লেখাগুলোর মানে সবাই বোঝে। আমিও সেদিন বুঝেছিলাম। পায়েলটা বুকে জড়িয়ে অনেক কান্না করি। এত ভালোবাসা জমা ছিল আমার জন্য, আর আমি একটু অর্জন করতে পারলাম না। পায়েলে কি কেবল এটা লেখা ছিল, না প্রতিটা জিনিসে এভাবে লেখা ছিল? আর আমি সেগুলোকে আমার গলায়, আমার হাতে, এক জায়গায়ও স্থান দিতে পারলাম না। শুধুমাত্র পায়ে স্থান দিতে পারলাম। আমি নির্বোধ, সবচেয়ে বড় নির্বোধ। বৈধ ভালোবাসাগুলোকে দূরে ঠেলে দিয়ে একটা অবৈধ মায়া জড়িয়েছিলাম। অন্ধকার হয়ে আসে আমার পৃথিবীটা। অনেকে হয়তো বা ওই সময় আত্মহত্যা করেও ফেলতো, কিন্তু আমি করিনি। আমার যে সেই হারানো ভালোবাসা পেতেই হবে। এ পৃথিবীতে যদিও না পাই, পরের জগতে হয়তো বা পাবো। আর যদি আত্মহত্যা করি, তবে তো আর কোনো জগতেই আমি সেই ভালোবাসা পাবো না। সেই চিন্তায় বেঁচেছিলাম। প্রতিদিন ভাবতে থাকি ওনাকে একটু ফোন দিই অন্তত, কিন্তু সাহসে কুলায় না। আমি পারি না ফোন দিতে। এভাবে প্রায় 10 দিন কেটে যায়, মনে হয় আরও বেশিও হতে পারে। একদিন রাতে খেয়ে বসেছি, তখন একটা মেসেজ আসে। আমি খাওয়া শেষ করে আর সেটা দেখতে মনে থাকে না। পরের রাতে ঘুমানোর আগে ফোনটা হাতে নিলে মেসেজটা দেখি। মেসেজটা আমার স্বামীর নাম্বার থেকে এসেছে। আমি তাড়াতাড়ি সেটা পড়তে উঠে বসি। অনেক বড় একটা মেসেজ। কি রেখে কি পড়বো আমি বুঝতে পারি না। অবশেষে শুরু থেকে খুব মন দিয়ে পড়তে শুরু করি। উনি লিখেছেন, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি কেমন আছি তা না জানলেও চলবে। আজ আমার আম্মুর মৃত্যু 40 দিন হলো। যদিও এই দিন হিসেবে বিশেষ কোনো কিছু নেই, তবুও আমি এই দিনটা একটা বিশেষ দিন ধরে নিয়েছিলাম। ইসলামিক শরীয়তে 40 দিন খুব প্রশংসনীয়। তাই আর কি, আমি ঠিক করে রেখেছিলাম আম্মুর মৃত্যু 40 দিন পর্যন্ত তোমাকে সময় দেব। কিন্তু তুমি এই দিনগুলোর মাঝে একবারের জন্য আমার সাথে যোগাযোগ করনি। কি দোষ করেছিলাম? না হয় রাগের মাথায় একটা থাপ্পড়ে দিয়েছিলাম। কই, এতদিন তো কিছুই বলিনি। তোমার এত অনিয়মের পরেও কিচ্ছু বলিনি। কিন্তু জেনে শুনি যে আম্মু সব জেনে গেছে, ওই দিন থেকে আমার রাগ চলে আসে। তবু তোমাকে এই কয়দিন সময় দিয়েছিলাম। খুব ভালোবাসতাম তোমাকে, খুব খুব। তাই সহজে ভুলতে পারিনি। তুমি নিজে যদি ডিভোর্সটা দিতে, তবে তোমার বাড়িতে অনেক সমস্যা হতো। তা বাধ্য হয়ে আমি ডিভোর্সটা দিই। আজ প্রায় 22 দিন হয়ে গেছে তুমি চলে গেছো। একবারের জন্য মনে হলো না যে আমি একা একা কিভাবে চলি, কে রান্না করে দেয়, কিভাবে সময় মতো অফিসে যাই, আমি কি ঠিকমতো অফিসে যেতে পারি, আমি কি ঠিকমতো খেতে পারি, সময় মতো কি ঘুম থেকে উঠতে পারি? একবারের জন্য মন জানতে চাইলো না আমি বেঁচে আছি নাকি মরে গেছি, তারও খোঁজ নাওনি। ওই দিন আমার অফিসে এসে সবার সামনে তোমার বাবা আমাকে প্রায় 30 মিনিট নানান কথা বলেছে। কতটা অপমান করেছে সবার সামনে। একটা বারও আমি ওনার দিকে মুখ তুলে তাকাতে পাইনি। একবারও বলিনি যে আমি কিছুই করিনি, আপনার মেয়ের জন্য এসব হয়েছে। বললো হয়তো তুমি অনেক কথা শুনতে, লোকে তোমাকে খারাপ ভাবতো, তুমি তো বকা খেতে। তাই ওই দিন তোমার নামে কোনো অভিযোগ করতে পারিনি। কেন জানো? বড্ড ভালোবাসতাম তোমাকে। অফিসের কলিগরা আমি বাজে ছেলে ভেবেছে ওই দিন, কিন্তু আমি একবারও তাদের ভুল শুধরে দেইনি। কারণ একটাই, বড্ড ভালোবাসতাম তোমাকে। কিন্তু তুমি একটুও ভালোবাসোনি আমাকে, একটুও না। তাই প্রতিটা মুহূর্তে কষ্টে কষ্টে তোমাকে ভুলতে শিখেছি, একাকী বাঁচতে শিখেছি। হ্যাঁ, এখন থেকে আর ভালোবাসি না তোমাকে, না একটুও ভালোবাসি না।
সব ভালোবাসা শেষ হয়ে গেছে। এখন তোমার জন্য মনে কেবল ঘৃণা ছাড়া আর কিছুই নেই। ক্ষমা করে দিও, তোমার জীবনের অনেকটা সময় আমার কারণে নষ্ট হয়ে গেছে। আর একটা কথা, আজ থেকে আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে, তাই আমার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর কোনো ফোন দেওয়ারও প্রয়োজন নেই। ভালো থাকবেন। মেসেজটা পড়ার পর আমার কেমন লাগছিল তা আমি নিজেও বলতে পারবো না। আমি চিৎকার করে কেঁদেছিলাম ওই দিন। এত কান্না আমি জীবনও করিনি। আমার ঘরটা থেকে আব্বুর ঘর দূরে, ভাইয়ার ঘর থেকেও দূরে, রুমের দরজাও লাগানো, তাই কেউ শুনতে পাইনি আমার কান্না। সারাটা রাত ঘুমোতে পারিনি, কান্নায় কান্নায় কাটে পুরো রাত। শেষ রাতে ক্লান্ত হয়ে একটু ঘুমাই। সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠি, তখন রান্না প্রায় শেষ। তবু ভাবিকে সাহায্য করার জন্য যাই। ভাবি আমার দিকে তাকিয়েই বলতে থাকে, অবন্তী, তোমার চোখ এমন লাল কেন? ঘুমাওনি ঠিক মতো? ভাবি, ঘুম হয়নি বেশি। তোমাকে বলছি না কান্নাকাটি করবে না। যে কিনা 2 মাসের বউকে ডিভোর্স দিয়ে দেয়, তাও মা মরার 15 দিনের মাঝে ওই রকম বাজে লোকের জন্য কান্না করার কোনো মানেই হয় না। আমরা আছি না, কোনো টেনশন করবে না। ভাবি প্লিজ, ওনাকে কিছু বলবেন না। ভাবির আগে ফুলতে ফুলতে বলে, হ্যাঁ, দরদ উতলায়া পড়তেছে। এইসব হারামির জন্য কিসের দরদ এত? ভাবি প্লিজ এখন কিছু বলো না, রাতে তোমার সাথে কথা আছে। সবাই ঘুমালে তারপর আমার রুমে এসো। আচ্ছা ঠিক আছে, যাও এখন গিয়ে ভালো করে হাত মুখ ধোও, যেন চোখ লাল না থাকে। আমি এসে হাত মুখ ধুয়ে নিই ভালো করে, যেন আব্বু আম্মু লাল চোখ না দেখে। রাতে খাওয়ার পরে সবাই যখন ঘুমিয়ে যায় তখন ভাবি আমার রুমে আসে। আমি ভাবিকে আস্তে আস্তে সব বলি। কথা শেষ হতেই ভাবি জল জল চোখে আমার দিকে তাকিয়ে থাকে, আর হঠাৎই জোরে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আমার গালে। আমি হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি, আর ভাবি আমাকে বকতে থাকে, তুমি এটা কি করেছো? স্বামী হাজারটা দোষ করলেও যেখানে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, কথাটা ছোট থেকে শুনে আসছি, বারবার বুঝিয়ে ঠিক করতে হয়, আর সেখানে তুমি কিনা, ছি অবন্তী, এটা তুমি কি করলে? আব্বা আম্মা যদি জানতে পারে কি হবে একবার ভেবে দেখলে না? আব্বা হার্টের রোগী, তিনি এসব শুনলে কি একটা অবস্থা হবে ভেবেছে একবার? এই তোমার ভাইয়া যে আমাকে এত বকাঝকা করে, এরপরও কি আমি এখানে আছি না? আর তুমি কিনা কোনো কারণ ছাড়াই স্বামীর সংসার ছেড়ে চলে আসছো। ওই দিন আব্বা জামাইকে এতগুলো কথা শুনিয়ে আসছে, এখন কোন মুখে তুমি জামাইয়ের সামনে যাবে? আর আব্বা কি কোনো দিনও জামাইয়ের সামনে যেতে পারবে? আমি কিছু জানি না, এখনো সময় আছে। কয়েকদিনের মাঝে যেভাবে পারো জামাইকে বুঝিয়ে চলে যাও, নয়তো পরে আর যেতে পারবে না। আর যেই 5-7 দিন আছে এর মাঝেই চলে যাও, নয়তো পরে সারা জীবন পস্তাতে হবে। আমি ভাবিকে জড়িয়ে কাঁদতে থাকি, কেননা আমি কি করব তখন আমার মাথায় কিছু আসছিল না। আমি কেবল কান্নাকাটি ছাড়া আর কিছুই করতে পারছিলাম না। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন আর কেঁদেই কি হবে? যা করার তা তো করেই ফেলেছো। আমি তোমার ভাইয়াকে বুঝিয়ে বলবো। আমি ভাবিকে বারবার না করতে থাকি। ভাবি ভাইয়ার যেই রাগ, আমাকে আস্ত রাখবে না। তাহলে কি আব্বাকে বলবো এখন যাতে স্ট্রোক করতে পারে? ভাবি, না না, আব্বুকে ভুলেও বলা যাবে না। সব কিছু যদি ঠিক হয় তবেই আব্বুকে বলো। তা দেখো আগে তুমি কথা বলে, যদি ঠিক না হয় তবে না হয় তোমার ভাইয়াকে বলবো। অতপর ভাবি চলে যায়। আমিও নাকি ফোন দিই, কিন্তু ফোন ঢোকে না। আমার নাম্বারটা হয়তো ব্লক করে রেখেছে। আমি ভাবির ফোন নিয়ে ফোন দিই। 2-3 বার রিং হওয়ার পর উনি ফোন ধরে। সালাম দিয়ে কেমন আছেন বলতে উনি উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। কে বলছেন? আমি আমতা আমতা করে বলি, আমি অবন্তী। কেন কল দিয়েছেন? আমি উত্তর দিই, কথা ছিল একটু। সময় হবে আপনার? আমার কোনো সময় নেই, আর একবারও কল দিবেন না। আমি কিছু বলতে পারি না, শুধু কাঁদতে থাকি। যতই চেষ্টা করি কান্না থামাতে, কিন্তু থামাতে পারি না। উনিও ওপাশ থেকে কল কেটে দেন। তখন পৃথিবীতে নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছিল। নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। পৃথিবীর সব সুখ হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। ওনার জমানো সব ভালোবাসা হয়তো আমার ভাগ্যে জুটত, কিন্তু আমি সব ছেড়ে অবৈধতার টানে চলে আসলাম। আমার ভেতরটা হাহাকার করতে থাকে। অনেকবার কল দিয়েছিলাম, তারপর একবারও কল রিং হয়নি। ওনার মনে হয়তো বা অভিমানগুলো তীব্র আকার ধারণ করেছে। কষ্ট পেতে পেতে ভেতরটা শক্ত হয়ে গেছে। আমার জন্য হয়তো বা শুধু ঘৃণাগুলোই অবশিষ্ট আছে। বাধ্য হয়ে পরের দিন ভাইয়াকেই জানাতে হয় ব্যাপারটা।
আমার আর তখন কিছুই করার ছিল না, ওনাকে আমি আর বুঝাতে পারবো না। এতটুকু জ্ঞান আমার হয়ে গিয়েছিল। ভাইয়াকে কথাটা জানাতেই ওই দিন রাতেই বাড়িতে আসে। ভাইয়া যখন আমার সামনে দাঁড়ায় আমি ভাইয়ার দিকে তাকাতে পারি না ভয়ে। এমনিতেই ভাইয়া অনেক রাগী, তার উপর আমি যেই অপরাধ করেছি এর কোনো ক্ষমা নেই। ভাইয়া আমাকে মারে, সেই ভয়ে আমি আগে ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। এতে করে ভাইয়া আমাকে আর মারতে পারেনি, কিন্তু কথা শুনিয়েছে প্রচুর। কেন এরকম একটা কাজ করেছি, তারা কি কখনো আমার খারাপ চেয়েছিল কি না, যার ফলে আমি এমন ভুল কাজটা করেছি। আমি কোনো জবাব দিতে পারিনি সেই সময়। পরে ভাইয়াই আমার মাথায় হাত বুলিয়ে বলে, একটা মাত্র বোন তুই, তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। আব্দুল্লার কাছে না হয় আমার একটু ছোট হতে হবে, তবুও তোর জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। তার আগে তুই একটা কথা বল, আর কোনো দিন তুই কোনো প্রকার ভুল কাজ করবি না। আব্দুল্লার আর আমার কথার বাইরে একটা কাজও করবি না। আর যদি করিস তবে মনে করবি যে তোর ভাই আর নেই, তুই আর জীবনেও আমার সামনে আসতে পারবি না। আমি কি উত্তর দেব বুঝে পাই না। ভাইয়াকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি কোনো দিনও তোমার অমর্যাদা হতে দেব না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। আমি তখন স্পষ্টভাবে ভাইয়ার চোখেও পানি দেখতে পাচ্ছিলাম। ভাইয়ারা যতই রাগী হোক না কেন, ছোট বোনগুলো যে তাদের কলিজা সেটা আমি ওই দিন বুঝতে পারি। আমিও অঝরে কাঁদতে থাকি আর বলতে থাকি, ভাইয়া আই এম সরি ভাইয়া। ভাইয়া আমাকে কিছু বলতে পারিনি, আমার চোখ মুছিয়ে দিয়ে বলে, তুই যে আমার কলিজা, তোর কান্না আমার সহ্য হয় না, আর কাঁদতে হবে না। আব্দুল্লাহকে আমি খুব ভালো করেই চিনি, সব ঠিক হয়ে যাবে। ভাইয়ার কথা শুনে আমার কান্না থামেনি, বরং বেড়ে গিয়েছিল। কিন্তু ওই কান্নাটা ছিল খুশির, ভাইয়ার মুখ থেকে আমার প্রতি ভালোবাসার কথাটা শোনা। পরদিন শনিবার আমার স্বামী অফিস বন্ধ, এটা আমি জানতাম। সকালবেলায় ভাইয়া আমাকে নিয়ে আমার স্বামীর বাড়িতে যায়। দরজায় নক করার কিছুক্ষণের মধ্যেই উনি দরজা খুলে দেয়। ওনার মুখটা কেমন শুকিয়ে গেছে, ঘরমাক্ত মুখটা দেখে বুঝতে পারছিলাম উনি রান্না করছিলেন। উনি আমাকে দেখেই আবার মুখ ঘুরিয়ে দরজা বন্ধ করে দিতে নেন, কিন্তু পরবর্তীতে ভাইয়াকে দেখে আর দরজা লাগাতে পারিনি। আমরা দুজনে ঘরে ঢুকে পড়ি। ভাইয়া আমাকে দূরে যেতে বলে, তারপর ওনার হাত ধরে কী সব যেন বলেছিলেন, আমি কিছুই শুনতে পাইনি। কিন্তু সম্বন্ধী হয়ে এভাবে ছোট বোনের জামাইয়ের হাত ধরে আকুতি করে কথা বলায় আমার স্বামী বেশ লজ্জা পাচ্ছিলেন, এটা আমি বেশ ভালো করেই বুঝতে পারি। কথা শেষ করে ভাইয়া এক মুহূর্ত দেরি করেনি, হন হন করে বেরিয়ে যায়। ভাইয়া চলে যেতেই উনি আমার সামনে এসে দাঁড়ায়, কিছুক্ষণ কি যেন ভাবতে থাকেন, তারপর ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেন আর বলেন, মেয়েদের মুখের উপর মারা নিষিদ্ধ, তারপরও মারলাম। কেন আসছেন আবার, কেন আসছেন? আপনার কোনো দরদি না আছে? গেলেন না তার কাছে? কেন আসছেন এখানে? কি দরকার এখানে আসার? আজকে আপনার জন্য ভাইয়াকে এইভাবে আমার সামনে দাঁড়াতে হয়েছে। আমি কি জীবনেও আর ভাইয়ার দিকে তাকাতে পারবো? ভাইয়া এবার লজ্জায় আমার সামনে আসতে পারবে? আব্বা সেদিন এতগুলো কথা বলে গেছে আমাকে, আমি কি করে আব্বার সামনে যাব? আর আব্বাই জীবনে আমার সামনে কি দাঁড়াতে পারবে? আমি তাকালেই তো অপমানিত হবেন। কি ভাবছেন নিজেকে? পৃথিবীতে একমাত্র আপনি সব বুঝেন, আর কেউ বুঝে না? আপনাকে আর কোনো দিন এ ঘরে আনার ইচ্ছে ছিল না। শুধু ভাইয়ার দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারিনি। তবে মনে রাখবেন, আসছেন এ বাড়িতে, থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভুলেও আমার উপর কোনো অধিকার খাটাতে আসবেন না। এতদিন যেমনভাবে চলে আসছি বাকি দিনও চলতে পারবো। অতঃপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে রান্নাঘরে চলে যায়। আমি যে জীবনে কী জিনিস হারিয়েছি তা এখন বুঝতে পারি। কত আদর, আহ্লাদ, ভালোবাসা হয়তো আমার জন্য ছিল, কিন্তু ক্ষণিকের ভুলে আমি সব হারিয়েছি। বাবা মার সামনেও আমি অপরাধী হয়ে গেলাম। আমার ভাইয়াকে আমার জন্য নিজের ছোট বোনের জামাইয়ের কাছে ছোট হতে হলো, আর যিনি আমাকে এত ভালোবাসেন তিনিও আমাকে অবহেলা করে চলে গেলেন। তবু অন্য কেউ হলে হয়তো বা আর কোনো দিন আমায় এ বাড়িতে মাথা গোছার ঠাঁইটুকুও পেতাম না, কিন্তু উনি তো তবুও আমাকে অন্তত ঠাঁই দিয়েছেন, তাতেই আমি খুশি ছিলাম। ওই দিনের পর থেকে আর কখনো ওনার ভালোবাসাটুকু পাইনি, কখনো সুযোগ পাইনি ওনার বুকে একটু মাথা রাখার। ঘুমের মাঝেও একবারের জন্য জড়িয়ে ধরতে পারিনি, একটিবারের জন্য কাঁধে মাথা রেখে কাঁদতে পারিনি। উনি বিছানায় ঘুমাতেন না আমার স্পর্শ পাবেন বলে, সেই আগের মতো সোফাতেই ঘুমিয়ে পড়তেন। কতবার চেষ্টা করেছি ফ্লোরে বসে অন্তত ওনার হাতে মাথা রেখে ঘুমাতে,
পারিনি, কখনো ঘুম থেকে উঠে ধমকাতে একটু দেরি করেনি। কতবার চেষ্টা করেছি পা ছুঁয়ে ক্ষমা চাইতে, কিন্তু একটিবারের জন্য ওনাকে ছুঁতে পর্যন্ত দেননি। আমার ভেতরের কষ্টগুলো পাহাড়ের মতো বিশাল হতে থাকে। প্রতিনিয়ত চোখের পানি ঝরিয়ে কষ্ট কমাতে পারিনি আমি। মাঝে মধ্যে মাঝরাতে উঠে চুপ করে ফ্লোরে বসে থাকতাম, এক দৃষ্টিতে ওনার ঘুমান্ত চেহারার দিকে তাকিয়ে থাকতাম। কত সুন্দর একটা মুখ ছিল আগে, আমি যাওয়ার পরে একদম শুকিয়ে গেছে। যে মানুষটা কখনো রান্না করেনি, সে ওই কটা দিন কী খেয়ে বেঁচেছিলেন তা আল্লাহ তালাই ভালো জানেন। ওভাবে কখনো ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, চোখ থেকে পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ে গলা পর্যন্ত ভিজিয়ে দিত। অবশেষে ক্লান্ত হয়ে আবারও ঘুমিয়ে যেতাম। একদিন রাতে উনি অফিস থেকে ফিরতে খুব দেরি করেছিলেন। টেনশনে আমার বুক শুকিয়ে আসছিল। অতঃপর প্রায় 10টার দিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরি। সারা শরীরের কাপড় ভিজে একাকার, একদম কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে ঘরে ঢোকেন। তাড়াতাড়ি কাপড় পাল্টে কোনো রকমের কটা খেয়ে কাঁথা মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়েন। রাতে প্রচুর জ্বর আসে। আদৌ ঘুমে গোঙাতে গোঙাতে আবুল তাবুল বকতে থাকে। ঘুম থেকে উঠিয়ে কাঁধে ভর দিয়ে সোফা থেকে কোনো রকম বিছানায় নিয়ে আসছে ওনাকে। শরীরের জ্বরে পুড়ে যাচ্ছে। মাথার নিচে পলিথিন কাগজ দিয়ে মাথায় প্রায় 2 বালতি পানি দিতে হয়, তারপর জ্বর কিছুটা কমে আসে। ভেজা বালিশ থেকে মাথা সরিয়ে আমার পায়ের উপর শুয়ে দিই। রাত তখন 1টা বাজে। আমার চোখেও প্রচুর ঘুম আসে, কিন্তু ওনার মাথাটা পা থেকে সরিয়ে বালিশে দিয়ে আমিও একটু ঘুমাবো তার সাহস হয় না। কতদিন পর ওনাকে কাছে পাওয়ার একটু সুযোগ পেয়েছি, সেই ভাবনায় পিঠ দেয়ালে ঠেস দিয়ে বসে থাকি। কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। হঠাৎ ওনার ডাকে ঘুম ভেঙে যায়। এই অবন্তী, অবন্তী, এই উঠো। আমি ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিই, কি হয়েছে? আবার খারাপ লাগছে? না, এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা, তবে ঘুমিয়ে থাকুন, সব ঠিক হয়ে যাবে। তুমি এভাবে ঠেস দিয়ে ঘুমাতে পারবে? বালিশ নিয়ে শুয়ে পড়ো। আসলে বালিশ একটা ভিজে গেছে, আর একটাতে কি করে দুজন ঘুমাবো? তার চেয়ে ভালো এভাবেই ঘুমিয়ে থাকুন, আমিও ঘুমাই। আর কোনো কথা না বলে উনি উঠে বালিশ নিয়ে শুয়ে পড়েন, আর একটু পরে আমাকেও টেনে শুয়ে দেন। আমি এমনিতেই বসে বসে ঘুমিয়েছি। আমার ঘুম ভালো হয়নি, ঘুম চোখে বন্ধ হয়ে আসছে। তাই বিছানায় মাথা রাখতে আমি ঘুমে তলিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে নড়তে পারি না। তখনও পুরোপুরি সকাল হয়নি। আমি নিজেকে আবিষ্কার করি ওনার বুকে। একটা মাত্র বালিশে উনি শুয়ে আছেন, আর আমি ওনার হাতের উপরে শুয়ে আছি। ওনার ডান হাতের উপরে আমার মাথা, আর বাম হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন। তখন আমার যে কতটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। খুশিতে আমার কান্না চলে আসতে থাকে। আমি কোনো রকমে মাথাটা ওড়না দিয়ে ঘুরিয়ে ওনার বুকে মুখ রেখে আবার ঘুমানোর চেষ্টা করি, কিন্তু বিভিন্ন ভাবনা আমাকে ঘুমোতে দেয় না। তাই বিড়াল ছানার মতো গুটি মেরে সজাগ হয়ে শুয়ে থাকি। উঠতে মন চায় না, কিন্তু বেশি দেরি হলে আবার নামাজ কাজা হয়ে যাবে, আর ওনাকে যদি নামাজের জন্য না ডেকে দেই তবে হয়তো আবার রাগ করতে পারে। তাই কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে অজু করে এসে ওনাকে ডেকে দিই। কিন্তু রাতে জ্বর থাকার কারণে হয়তো উঠতে কষ্ট হচ্ছিল, খালি বারবার হু হু করে আবারও ঘুমিয়ে যাচ্ছিলেন। আমি ওনার কপালে চুমু দিয়ে কানে কানে বলি, এই যে এত ঘুমালে হবে? নামাজ পড়তে হবে না? উঠুন, নামাজ পড়ে তারপর আবার মন চাইলে ঘুমাবেন। এবার তিনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসেন। দুজনে একসাথে নামাজ শেষ করি। নামাজ শেষ হতেই উনি বলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। আমিও ওনার কথা মতো নফল নামাজ পড়িনি, তবে নামাজ শেষে বুঝতে পারি এটা হলো সেই নামাজ যা 2 প্রান্তের দুজন একসাথে হওয়ার শুকরিয়া স্বরূপ আদায় করে। ওই দিনের পর থেকে আমি কিছুটা ভালোবাসা পাই। কিছুটা বলতে আমাকে আগের মতো অতটা অবহেলা করতো না। অবহেলা কমে গেছে ঠিকই, কিন্তু আজও আমি ভালোবাসাটা পাইনি। জানি না কবে পাবো। হঠাৎ বাস ড্রাইভার হার্ড ব্রেক করতেই সামনের দিকে ঝুঁকে পড়ি আমি আর অপরিচিতা। নিজেদেরকে তাড়াতাড়ি সামলে নিই। এতক্ষণ ধরে ঝিম ধরে আমার কথাগুলো শুনতে থাকা অপরিচিতা বলে, আপু, তবে এখন আমার কি হবে? আমিও যে বড় একটা ভুল করে ফেলেছি। শোনো অপরিচিতা বোন, এখন তোমার বয়স সবেমাত্র 18 হয়েছে।
হয়তো তুমি মনে করছো সে কলেজ লাইফের রিলেশনটা অনেক মজার ছিল, সে অনেক ভালোবাসতো। আরে বোকা মেয়ে, সে যদি তোমাকে ভালোবাসতো তবে একেবারের জন্য হলেও তো তোমার পরিবারকে বলতে পারতো, অথবা তার পরিবার থেকে কাউকে পাঠাতে পারতো। সে কিন্তু কিছুই করেনি। আরেকটা কথা শোনো, স্কুল কলেজ লাইফে কেউ কেউ রিলেশন কেন রাখে জানো? কেউ কেউ কেবলমাত্র একটু ফোনে গল্প করার জন্য, আর কলেজে স্কুলে টাইম পাস করার জন্য রিলেশন করে। আবার কেউ কেউ রিলেশনে জড়ায় তার ওই উঠতি বয়সের চাহিদা মেটানোর জন্য। একটাবার লুকিয়ে খোঁজ নিয়ে দেখো, তোমার অবর্তমানে সে হয়তো আরেকটা রিলেশনশিপে জড়িয়ে গেছে, আবার নতুন করে কাউকে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি হয়তো বা এখন আমাকে বলবে, আমি যে তোমাকে এত জ্ঞান দিচ্ছি, আমি কেন তবে ওই ভুলটা করেছিলাম? আসলে আমার ওই ভুলের কারণে শিক্ষা হয়েছে বলেই তো তোমাকে আজ বোঝাতে পারছি। ভুল থেকেই তো সবাই শিক্ষা নেয়। এই বলে আমি অপরিচিতাকে বোঝাতে লাগলাম। অপরিচিতা বলে উঠল, আপু, আমি যেমন 2 বছরের সম্পর্কের মায়ায় জড়িয়ে গেছি, সে কি জড়িয়ে যায়নি? আমি বললাম, হ্যাঁ, এটা ঠিক বলেছ। একসাথে চলার ফলেই আসলে মায়া জন্মায়, ভালোবাসা জন্মায়। প্রথম দেখায় তো কেবল সুন্দর চেহারাটাই ভালো লাগে, কিন্তু একটা কথা মনে রাখবে, 3-4 বছরের রিলেশনশিপের মায়ার চাইতে 3 অক্ষরের কবুল শব্দটার মায়া অনেক বেশি। হুট করে একজনকে আই লাভ ইউ বলে ফেলা যায়, কিন্তু কবুল শব্দটা উচ্চারণের সময় হৃদয়টা ছিঁড়ে যায়, চোখ থেকে আপনা আপনি পানি ঝরে। সেই পানিটা একদিক দিয়ে সুখের, অন্য দিক দিয়ে বেদনার। তুমি আজকে যদি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাড়ি চলে যাও এবং ইদ্যত পালন শুরু করে দাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি কালকেই হাতের অনামিকা আঙুলটার দিকে তাকিয়ে ভাববে এখানে অনেক যত্নের একটা আংটি ছিল। খেতে গেলে ভাববে সে কি খেয়েছে, না আমার জন্য কষ্ট পেয়ে না খেয়ে ঘুমিয়ে গেছে। ঘুমাতে গেলে ভাববে সে কি ঠিকমতো ঘুমাতে পারছে, নাকি বিছানার দিকে তাকিয়ে আমার কথা ভাবছে। তারপর দিন শেষে পরিসংখ্যান করবে তুমি তার চাইতে বেশি ভাবছো, তুমি তার চেয়ে কম ঘুমাতে পেরেছো, তুমি ঠিকমতো খেতে পারোনি। তখন আবার ভাবতে শুরু করবে ওই দিন কত কষ্ট করে আলহামদুলিল্লাহ কবুল শব্দগুলো বলেছিলাম, আজ এত তাড়াতাড়ি সব ভুলে চলে এলাম। আমি কি ভুল করিনি? তখন তোমার বুঝে আসবে যে হ্যাঁ, তুমি কি জিনিস পেছনে ফেলে রেখে চলে এসেছো। এখন অনেক দেরি হয়ে গেছে, তুমি আর সেই হারানো জিনিস আগের মতো করে ফিরে পাবে না। অপরিচিতা উত্তর দেয়, আপু, তবে এখন আমি কি করব? আমাকে একটা সঠিক রাস্তা বলে দাও। আমি এতক্ষণ যা বললাম খুঁজে দেখো, তার মাঝেই তোমার সঠিক রাস্তা। তুমি ওইসব অতীত ভুলে এখন বাস্তবতার চিন্তা করো। এখন তোমার বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে তুমি যতই অতীত ভাববে ততই তোমার পাপের পাল্লা ভারী হবে। আর তাছাড়া তুমি যদি এখন আবার সেই পুরাতন প্রেমিকের কাছে ফিরে যাও, তুমি কি ভাবছো তুমি সুখী হবে? মোটেও না। ছোট থেকে ছোট ভুলে সে তোমাকে খোঁটা দেবে, তোমার একটু ভুলেই শাশুড়ি ননদের খোঁটা শুনতে হবে। তাই যা বলেছি তাই করো, যাও পেছনের সিটে গিয়ে বসো, অতীত ভুলে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিও, আর সুন্দর করে সংসার শুরু করো। অপরিচিতা একটু চুপ থেকে আবার বলে, সত্যিই যাব আপু? তো আর কি, যাও পেছনের সিটে যাও, আর আমার জন্য দোয়া করো যেন সব ঠিক হয়ে যায়। অপরিচিতা মুচকি হেসে আমার পাশ থেকে উঠে 2 সিট পেছনে গিয়ে তার স্বামীর পাশে বসে। আমার মুখেও হাসি ফুটে ওঠে, মনে মনে বলতে থাকি, আল্লাহ, আমি পেরেছি। নিজে ভুল করলেও অন্যকে ভুল করতে দেইনি। আমি তাকে বুঝাতে পেরেছি। আমি একটা সংসার সুন্দর করার উছিলা হয়েছি। আল্লাহ, আল্লাহ, এই কাজকে উছিলা করে তুমি আমার সংসারটা ঠিক করে দাও। আল্লাহ, তুমি ওনার মন পরিবর্তন করে দাও। এখন থেকে যেন উনি আমাকে আগের মতো ভালোবাসে, সেই ব্যবস্থা করে দাও। আমি আজকে আমার বাপের বাড়ি যাচ্ছিলাম। একা একা তো আর যাওয়ার কথা ছিল না, অবশ্যই আমার স্বামী সাথে থাকতো। আসার সময় স্বামীকে অনেক বলেছিলাম, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ বলে, দেখো, আমি কোন মুখ নিয়ে তোমাদের বাড়ি যাব? আমি পারবো না। আব্বা আমাকে দেখলে অপমানিত হবেন, আম্মা আমাকে দেখলে অপমানিত হবেন। আমি কারো দিকে মুখ তুলে তাকাতে পারবো না, কারণ আমি মুখ তুলে তাকালেই তারা অপরাধবোধে ভুগবেন। আমি চাই না ওনাদের অপমানিত করতে। তার চেয়ে ভালো তোমার যেতে মন চায় যাও, আমি গাড়িতে তুলে দিয়ে আসি। বাস একেবারে তোমাদের এলাকার বাস স্ট্যান্ডে যাবে, সেখান থেকে পরে রিক্সা চলে যাবে। আমি আর কিছু বলতে পারলাম না, কারণ আমার বোঝা হয়ে গেছে
কি ভুল আমি করে ফেলেছি তাই কেবল মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায়। আব্দুল্লাহ আমার স্বামী আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজে অফিসে চলে যায়, আর সেই বাসেই ওঠে অন্য আরেক নববিবাহিতা দম্পতি। যখনই মেয়েটা তার স্বামীর সাথে না বসে বরং আমার পাশের খালি সিটে এসে বসলো, তখনই আমার মনে হলো হয়তোবা তাদের কোনো ঝগড়া হয়েছে, নতুবা আমার মতোই কোনো সমস্যা। তখনই আমার প্রশ্নের জবাবে অপরিচিতা বলে তার জীবনের প্রথম প্রেমের গল্প, তার ভালোবাসার গল্প, এবং তার পরিবার তার অমতে তাকে বিয়ে দিয়েছে সেই গল্প। আমি অপরিচিতার ভুলটা বুঝতে পেরে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বলে অপরিচিতাকে বোঝাতে সক্ষম হই যে আসলে বিয়ের সম্পর্কটাই আসল সম্পর্ক। আমার স্টেশন এসে পড়েছে, তাই নামতে যাই। তখন খেয়াল করি পিছনের সিটে তাকিয়ে দেখে অপরিচিতা তার স্বামীর কাঁধে মাথা রেখে বসে আছে। নিজের অজান্তে হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। বাস থেকে নেমে রিকশায় বসে ভাবতে থাকি আমি কত কিছু হারিয়ে ফেলেছি। আজ হয়তোবা উনি সাথে আসলে আমিও এমন করে ওনার কাঁধে মাথা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারতাম। বাপের বাড়িতে সবাই জিজ্ঞেস করে জামাইকে নিয়ে আসলি না কেন? আমি নিজের চেহারা যথাসম্ভব স্বাভাবিক রেখে বলি আসলে ওনার আজকে নাকি জরুরি কাজ আছে, তাই আসে নাই, পরে আসবে। কিন্তু আমার ভাবি বুঝে ফেলে যে আমি মিথ্যা বলছি। রাতে খাওয়া দাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করে অবন্তী, তোমার জামাই কি এখনো রাগ করে আছে নাকি? আজকে আসলো না কেন? আমি ভাবির কাছে কিছু লুকাই না, সব বলে দিই। ভাবি আমাকে সান্ত্বনা দিয়ে বলে কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। একটা বাবু হলে দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো নাই তোমার ভাইয়া আগে আমার সাথে কত রাগ দেখাতো, কিন্তু যেই দিন শুনেছে আমার বাবু হইব ওই দিন থেকে তো আমি যা বলি তাই শুনে। আগে তরকারিতে একটু লবণ কম বেশি হলেই রাগারাগি করতো, আর ওই দিন তরকারিতে ভুলে লবণ দেই নাই, কিন্তু চুপচাপ কষ্ট করে খাইয়া নিছে। খাওয়া শেষ কইরা তারপরে বলছে এই তরকারিতে লবণ মনে হয় কম হয়েছে। পরে তো আমি দেখি যে লবণ দেই নাই। আমি পরে যখন কইলাম আপনি লবণ ছাড়া তরকারি কেমনে খাইলেন, একবার বললেন না, পরে তোমার ভাইয়া কইতাছে তুমি সারাদিন এত কষ্ট করো, এই গরমের মধ্যে রান্না করো, আমি একটু কষ্ট করে না হয় খাইলাম। পুরুষ মানুষের এমনই রাগ বেশি, কিন্তু দেখো বাবু হইলে তখন আর রাগ করতো না। তুমি যা কইবা তাই শুনবো। অনেক পুরুষ বলে একবার চিন্তা করি বউ এইটা ডিভোর্স দিয়ে আবার বিয়া করব, খালি পোলাডা মাইয়াডার দিকে চাহিয়া পারি না। তাদের বলি ভাই আপনার পোলা মাইয়াডা কিন্তু আপনার স্ত্রীর কারণেই হয়েছে, সুতরাং সন্তানের চেয়ে সন্তানের মাকেও অধিক ভালোবাসতে শিখুন। আমি মনে মনে ভাবি উনি তো এখন আমাকে ভালোবাসেই না ঠিক মতো। আবার বাবু ভাবি বলল অবন্তী হইছে, এখন আর চিন্তা করণ লাগতো না, যাও গিয়ে ঘুমাও। আমিও জায়গা, তোমার ভাই মশারি ছাড়া শুইয়া রইছে যে মশা, যাই আমি গিয়ে তোমার ভাইরে মশারি টানিয়ে দিতে হইব। বলেই চলে যায়। আমিও নিজের মতো মশারি টানিয়ে শুয়ে পড়ি। তারপর স্বামীকে ফোন দিয়ে খাওয়া দাওয়ার খোঁজ নিয়ে ঘুমিয়ে পড়ি। দুদিন পর আর বাপের বাড়িতে মন বসে না, খালি ভাবির কথাগুলো চিন্তা করি। স্বামীকে ফোন দিয়ে বলি এসে নিয়ে যেতে, কিন্তু আব্দুল্লাহ আসবে না জানিয়ে দেয়। কোনো ভাবনা অন্তর না পেয়ে বাবাকে বলে ফেলি আব্বু তুমি একটু বলো, না হলে উনি আসবে না। বাবা লজ্জায় সত্ত্বেও কোনো রকমে আমার জামাইকে কল দিয়ে বাড়িতে আসার কথা বলল। আব্দুল্লাহও তার শ্বশুরের কথা ফেলতে পারলো না, আমাকে নিতে চলে আসলো। খাবার টেবিলে যখন সবাই একসাথে খেতে বসলো, আব্দুল্লাহ একবারও মাথা উঁচু করতে পারলো না। পাশে তার বাবার সাথে চোখাচোখি হয়ে যায়। বিকেলে আমাকে নিয়ে বাড়ি ফিরে আসলো আব্দুল্লাহ। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাকে সাজতে দেখে প্রশ্ন করে এই রাতের বেলায় সাজগোজ করার মানেটা কি? আমি একটু লজ্জামাখা সুরে বললাম খুব ইচ্ছে হচ্ছিল তাই। আব্দুল্লাহ আর কিছু না বলে শুয়ে পড়ে। আমি হতাশ হয়ে তাকিয়ে থাকি স্বামীর দিকে। কত কষ্ট করে সাজলাম আর উনি ঘুমিয়ে পড়ল। মনে মনে রাগে গুনগুন করতে করতে কথাটা বললাম। যত্ন করে আঁচড়ানো চুলগুলো আওলাঝলা করে দিয়ে রাগে শুয়ে কাঁদতে কাঁদতে চোখের কাজল লেপটে যায়। রাগে উল্টো দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করি। হঠাৎ করে আব্দুল্লাহ পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলে এত রাগ করলে কি চলে? আবেগেশ্বরে উত্তর দেই কি করব তবে, কত কষ্ট করে সাজলাম আমি, আর আপনি কিনা ঘুমিয়ে যাচ্ছেন। তাই এত রাতে সাজগোজ করার মানেটা কি বুঝলাম না। কেন সেজেছি তা বুঝি আপনি বোঝেন না? না বুঝি না তো, তুমি না বললে কিভাবে বুঝবো? কেন করেছ?
আমার একা একা লাগে, ভালো লাগে না। আপনি তো সারাদিনে অফিসে থাকেন, আর আমি বাড়িতে সারা দিন একা একা থাকি, আমার বোরিং লাগে। তা ওই একা থাকার সাথে এই সাজুগুজুর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, আমার মন চাইছে তাই সেজেছি। ন্যাকামি করে কিছু যেমন বোঝে না, আপনার শুনতে হবে না কিছু বলেই একটা কৃত্রিম রাগ দেখে উল্টো পাশ ফিরে শুই। আব্দুল্লাহ আমার রাগ দেখে হেসে ফেলে, আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এই শোনো না, আমাদের যদি একটা ছোট্ট মেয়ে থাকতো তাহলে কত ভালো হতো, তাই না? সারাদিন দৌড়াদৌড়ি করতো, কত ভালো হতো, তাই না? আমি মুখ ঘুরিয়ে আব্দুল্লাহর বুকে মাথা রাখি, বিড়াল ছানার মতো বুকের সাথে মিশে গিয়ে বলি, একটা কথা বলবো আপনাকে। বলতে থাকো। জানি না আপনি বিশ্বাস করবেন কি না, তবুও বলি। আমার আর ওর মধ্যে যদিও 3 বছরের একটা সম্পর্ক ছিল, কিন্তু কসম করে বলতে পারি আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। অবন্তী, এখন এসব কথা থাক। সব কিছু আপনাকে না বললে যে আমার ভেতরে শান্তি হচ্ছে না, আমার বুকটা ফেটে যায় যখন আপনি আমার সাথে ঠিকমতো কথা না বলেন। আমি অবশ্যই মানছি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তবুও বলি প্লিজ বিশ্বাস করুন। আমাদের 8-10টা রিলেশনশিপের মতো আমাদেরটা ছিল না। আমরা অ্যাটলিস্ট কোথাও একসাথে ঘুরতে পর্যন্ত যাইনি। আমার ভুলগুলো আমি অবশ্যই মেনে নিয়েছি, কিন্তু প্লিজ আপনি কখনো আমাকে চরিত্রহীন বলে মনে করবেন না। অবন্তী, চরিত্রহীন কথাটা অনেক ছোট্ট, কিন্তু এর মানে অনেক বিশাল। আমি কখনো হয়তো তোমাকে এই কথাটা বলতে পারবো না। যদি কথাটা বলতে পারতাম তবে কখনোই তোমাকে ফিরিয়ে আনতাম না। অবন্তী থাক, আগে যা হয়েছে তা ভুলে যাও। শুধু এতটুকু মনে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তাই অন্তত এমন কথা আমার সামনে বলো না যাতে আমি কষ্ট পাই। আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমি খুব ভালো করেই জানি। ইনফ্যাক্ট আমিও কোনোদিন আপনাকে এতটা ভালোবাসতে পারবো কিনা জানি না। এত ভালোবাসার পরও কেন তবে আমাকে দূরে রাখেন? জানি না কেন, কেন জানি একটু রাগ জমে গিয়েছিল তোমার প্রতি। এটাকে রাগ বলে না, ঘৃণা বলে। আপনি আমাকে অনেক ভালোবাসতেন, তাই আমি যখন আপনাকে একটু ভালোবাসিনি তখন আস্তে আস্তে আপনার কষ্ট লাগতে থাকে, আর সেই কষ্ট থেকে আস্তে আস্তে আমার প্রতি ঘৃণা জন্মে গেছে। যখনই আমি চাই যে একটু আপনার বুকে মাথা রাখবো, তখনই আমার স্পর্শটা পর্যন্ত আপনার ঘৃণা লাগতে থাকে। জানেন আমার কতটা কষ্ট হয়? হয়তো আপনি বলবেন সবাই বলে যে আমি অন্য কোথাও যেতে পারিনি বলেই এসে আপনার কাছে ঠাঁই নিয়েছি। আমিও এটা অনেকটাই মানি, কিন্তু বিশ্বাস করুন আমিও অনেক ভালোবাসি আপনাকে। আপনার প্রতি আমার অনেক মায়া ছিল, কিন্তু কেন জানি না আমি শয়তানের কাছে হেরে গেলাম। আমি পারিনি সব ভুলে আপনার বুকে মাথা রাখতে। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলে, আমার মা শেষ মুহূর্তে এসে তোমার জন্য কষ্ট পেয়েছে অবন্তী। মা আমাকে ভরসা করার মতো কারো কাছে রেখে যেতে পারেনি, এজন্য কষ্ট পেতে পেতে মারা গেছে। অবন্তী, মায়ের জন্য কি একটু মায়া লাগেনি? আমি ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে হঠাৎই পাগলের মতো করে কাঁদতে কাঁদতে বলি, মা আমাকে এত ভালোবাসতো, আমাকে এত আদর করতো। আমাকে সেদিন বলেছিল তুই তো আমার মেয়ের মতোই। সেদিন থেকে উনি আমার কাছে নিজের মায়ের মতোই হয়ে গিয়েছিল। জানি না তবু কেন আমি মাকে এতটা কষ্ট দিলাম। ওই কথা মনে পড়লে আমার কলিজাটা ছিঁড়ে যায়। আজ ওই ঘরে গেলে আমার চোখে ভেসে ওঠে। উনি হাসতে হাসতে বলছেন, তুই তো আমার মেয়ের মতোই। আমি আর বলতে পারিনি, পাগলের মতো কাঁদতে থাকি। আব্দুল্লাহ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, প্লিজ আর বলো না, একটু শান্ত হও, নয়তো শরীর খারাপ করবে। আমি একটা ভীত বিড়ালের বাচ্চার মতো করে স্বামীর বুকের সাথে লেপ্টে থাকি। একটু পর পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি। বেশ অনেকক্ষণ পরে আমাকে চুপ থাকতে দেখে আব্দুল্লাহ বলে, এই অবন্তী, ঘুমিয়ে গেছো? না, আর কতক্ষণ এভাবে থাকতে দিন না প্লিজ। আর একটু শক্ত করে ধরবেন আমাকে, যেন এতদিনের সব কষ্ট মিশে যায়। অবন্তী, তোমার কি হয়েছে বলো তো? আচ্ছা শোনো, আজকে থেকে আর অতীত নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, কেমন? আর এই কয়দিনের জন্য দুঃখিত, আর বকা দিব না তোমাকে। সত্যি এভাবে আগলে রাখবেন তো সব সময়? আর একটা কথা দিবেন। আবার কি কথা? আজকের পর থেকে আমি যদি কোনো ভুল করি তবে আমাকে প্রয়োজনে যতক্ষণ ইচ্ছা মারবেন, কিন্তু আমাকে আপনার থেকে দূরে যেতে দেবেন না। আচ্ছা ঠিক আছে, এবার বলো, ছাদে যাবে? আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে। এই চাঁদ সব সময় উঠবে, কিন্তু আমার এখন যতটা ভালো লাগছে এই ভালো লাগা আর কখনো পাবো না। আব্দুল্লাহ মুচকি হেসে বলে, এইভাবে সবসময় থাকবে তো? যদি আবার কখনো ছেড়ে চলে যাও, আমি হয়তো বাঁচবো না। সেই দিনটা পৃথিবীর ইতিহাসে আর কখনো আসবে না।
যতদিন বেঁচে আছি এভাবে পাশে থাকবো, বিনিময়ে শুধু একটু ভালোবাসা দেবেন। আবদুল্লাহ আর কিছু না বলে আমার কপালে একটা গাঢ় চুমু দেয়। আমি যেন আমার জীবনের সবচেয়ে বড় কিছু পেলাম। আমি গুটি মেরে আবারও মিশে যাই স্বামীর বুকে। আমার স্বামীর গেঞ্জি দিয়ে চোখ মুছতে মুছতে ভাবতে থাকি, এর চেয়ে সুখ আর কী হতে পারে। আর আমি কিনা অবৈধতার সুখ খুঁজেছিলাম। আমি আবদুল্লাহর কানে কানে বলি, খুব ভালোবাসি, কখনো ছেড়ে যাব না, শুধু এভাবে একটু আদর দিও। পৃথিবীর দু প্রান্তের দুটো মানুষ একত্রে মিলিত হলে হয়তো এভাবেই একে অপরের সাথে জড়িয়ে যায়। তারা তখন চাইলেও একে অপরের থেকে দূরে থাকতে পারে না। কোনো এক অজানা সুতো আমাদের বেঁধে রাখতে চায়। হয়তো সেটা সেই 3 অক্ষরের শব্দ, কবুল। এই শব্দটা উচ্চারণ করতে যেমন কষ্ট হয়, ঠিক তেমনি এটা ভেঙে আলাদা হয়ে যাওয়াও হয়তো কষ্ট। পরিশেষে একটা কথাই বলা যায়, অবৈধতার সুতোয় বাধা পড়ার আগেই প্রিয়জনদের এই বৈধ ভালোবাসার সুতোয় বেঁধে দিতে চেষ্টা করুন। হয়তো তারা এই সুতোটা ধরেই জীবন কাটিয়ে দিতে পারে স্বাচ্ছন্দ্যের মাঝে। ভালো থাকুক পৃথিবীর প্রতিটা স্বামী স্ত্রীর বন্ধন, একে অপরের ভরসায় কাটিয়ে দিক সারাটি জীবন, এই কামনাই করি। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে গল্পে একটা লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।